ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের ফাইনালের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, ইথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি। আহ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। হুম। আর একটু পরে আমরা কোশ্চেন নিয়েও আলোচনা করব যে কোশ্চেনের জন্য আমরা কোথা থেকে কি পড়বো। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ইথিক্সটা বলতে যেটা বোঝায়, মূলত সফটওয়্যারের কোয়ালিটিটা মেনটেন করা। তাহলে এখানে আসতেছে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি বলতে কি বোঝায়। স্যাররা দেখেন, মূলত সফটওয়্যার আসলে কি জিনিস। সফটওয়্যার হচ্ছে আপনার একটা অ্যাক্টিভিটি, এটা আপনি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে করতে চেষ্টা করতেছেন। যেমন আমাদের ইআরপিটা, আমরা যে সোনারগাঁ ইউনিভার্সিটিতে ইআরপি ইউজ করি। তা আমাদের একাডেমিক যত অ্যাক্টিভিটি আছে, এই যে ক্লাস নেওয়া, ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়া, তারপরে আপনাদের স্টুডেন্টদের মনে করেন যে কোর্সের জন্য রেজিস্টার করা, তারপরে অ্যাডভাইজিং এর পর বেতন দেওয়া, হ্যাঁ, তারপরে গ্রেড, আমরা যখন গ্রেড সাবমিট করি, গ্রেড সাবমিশন, এবং আরো অন্যান্য অনেক ধরনের ফিচার আমাদের ইআরপির ভিতরে আছে। তাহলে আমাদের ইআরপি সিস্টেমটা যদি কোনো কারণে ঠিক মতো কাজ না করে, এক্সপেক্টেড কাজ কাজ যদি না করে, কোনো কারণে যদি ডাউন থাকে, তারপরে মনে করেন যে আপনি আমি আমি গ্রেড দিলাম একটা, 2 সেমিস্টার পরে গ্রেডটা হারাই গেল। এই ধরনের যদি প্রবলেম থাকে, তখন এই কোয়ালিটিটা আমরা ভালো বলি না। আমরা বলি যে সফটওয়্যারটার কোয়ালিটি ভালো না। আর হাই কোয়ালিটি সফটওয়্যার কি জিনিস? হাই কোয়ালিটি সফটওয়্যারের কিছু কিছু তো একটা সফটওয়্যারের কোয়ালিটি যখন হাই থাকে, হ্যাঁ, একটা হাই কোয়ালিটি সফটওয়্যারের কিছু অ্যাট্রিবিউট বা কিছু আপনার বৈশিষ্ট্য থাকে। হুম। তাইলে হাই কোয়ালিটি সফটওয়্যার যে যখন আমরা বলি, তখন প্রথম যেই বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে আপনার আহ, কি বলবো যে এক্সপেক্টেড আউটপুট, ঠিক না? অর্থাৎ আপনার কোনো লজিক্যাল ইরর অর বাগস আপনার সফটওয়্যারটার মধ্যে থাকবে না। স্যাররা তো আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার কথা। স্যার। ওকে। তারপর মনে করেন যে সফটওয়্যারটার আরেকটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে সিস্টেম ডাউন টাইম। সিস্টেম ডাউন টাইমটা মিনিমাম থাকবে। আচ্ছা, এটা কি জিনিস? তো যে কোনো সফটওয়্যারই যখন ডেপ্লয় করা হয়, মানে যেমন আমি আমি যখন আমারই একটা কোর্স আছে ওয়েব প্রোগ্রামিং সেশনাল, তো আমরা যখন ওয়েব প্রোগ্রামিং এর কাজগুলা করি, তো সেটা আমরা হচ্ছে অফলাইনে করি। তার মানে কি, আমার নিজস্ব কম্পিউটারেই শুধু কাজ করে। বাট এটাই তো ফাইনাল প্রজেক্ট না, ঠিক না? ফাইনাল প্রজেক্টটা হবে তখনই যখন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো যে আমি এই প্রজেক্টটা বানাইছি, তোমরা ইউজ করো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করা লাগে, একটা হোস্টিং সার্ভিস এবং একটা ডোমেইন নেম কিনতে হয়। তো হোস্টিং সার্ভিসগুলা দেখবেন প্রায় সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট করে, এরকম যে 99.99% আপ টাইম। এরকম দেখছেন যারা যারা হোস্টিং ইউজ করেন, এরকম একটা জি কথা স্যার, লেখা দেখছি। থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ধরেন বছরে যদি 365 দিন থাকে, তার 99.99%ই সিস্টেমটা অপারেশনাল থাকবে। 0.01% এটা হয়তো তারা আহ, এই সময়টা নিবে হয়তো মেনটেনেন্স বা কোনো আপডেট, এগুলোর জন্য। যতটুকু মিনিমাম করা যায়। তা এখন আমাদের আবার ওই ইআরপির কথায় চলে আসি, যে এমন অনেক সময় হয়েছে না যে ইআরপিটা ডাউন, কাজের সময় ইউজ করা যাচ্ছে না, এরকম অনেক সময় হয় না? আমারই হয়েছে, আমরাও জি তো স্যার, হয়। ইআরপিটা রেগুলার বেসিসে ইউজ করি। অনেক সময় অ্যাটেন্ডেন্স নেওয়া যাচ্ছে না, ইআরপি ডাউন। এমনকি গত সেমিস্টারে গ্রেড সাবমিশনের দিনেও ইআরপি ডাউন ছিল কিছু সময় জন্য। তো এগুলো হলে কিন্তু কোয়ালিটিটা ডাউন, মানে কোয়ালিটিটা নিচে নামতে থাকে। যত হাই কোয়ালিটি সফটওয়্যার থাকবে, সিস্টেমের ডাউন টাইম তত কম থাকবে। আমরা এই বিষয়ে আর একটু দেখব। ইজি টু ইউজ, ইজি টু লার্ন অ্যান্ড ইউজ, এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য হাই কোয়ালিটি সফটওয়্যার গুলা। এটার একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা। চিন্তা করে দেখেন যে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, একটা ছোট বাবু কথা বলতে পারে না এখনো, কিন্তু সে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে। খেয়াল করছেন? হুম। জি স্যার।
হ্যাঁ, এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে এটার ডিজাইনটা খুব ইনটুইটিভলি বানানো। এমনভাবে জিনিসটা করা, এমনভাবে জিনিসটা আ ডিজাইন করা এবং কোড করা, এটা খুব সহজেই শিখা যায়। এটা একটা বাচ্চার তো আর এত লার্নিং ক্যাপাবিলিটি নাই। তার ব্রেইনও এখন এতটা ডেভেলপ হয় নাই। ছোট ব্রেইন। বাট ওদরের মধ্যেই সে কিন্তু বুঝে ফেলতে পারে যে ফোনটা কিভাবে চালানো লাগে। হুম? যেমন আমার একটা ভুল ধারণা ছিল যে বয়স্কদের জন্য মনে হয় টিপ ফোন সহজ। হ্যাঁ? এই ধারণা থেকে পরবর্তীতে আমি বের হয়ে আসছি হচ্ছে যখন আমার আ আব্বা-আম্মাকে যখন স্মার্টফোন দিলাম। কারণ একটা সময় ভাবতাম স্মার্টফোন দিলে উনাদের কষ্ট হবে। বুঝবে না কিছু। পরে দেখলাম উল্টা, না আসলে স্মার্টফোনটাই চালানো সহজ। ওই টিপ ফোনগুলা কিন্তু দেখবেন যেমন বয়স্ক লোকদের সবচেয়ে নাম্বার 1 প্রায়োরিটি কি? কারো নাম্বার সেভ করা। ঠিক না? প্রায় সময় বলে না এই নাম্বারটা সেভ করে দে। এটা কিন্তু টিপ ফোনে অনেক কঠিন। হ্যাঁ? নাম্বারটার ওর নামটা লেখা অনেক ডিফিকাল্ট। বাট সেটা খুব ইনটুইটিভ ডিজাইনটা হচ্ছে আমাদের আইফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন। হ্যাঁ? এই ডিজাইনগুলা খুব সুন্দর হওয়ার কারণে জিনিসটা খুব সহজেই শিখা যায়। তো আমরা এই ধরনের বিষয়গুলো হাই কোয়ালিটি সফটওয়্যারের কিছু অ্যাট্রিবিউটস হিসাবে শিখলাম। আচ্ছা, তাহলে সফটওয়্যারের ডিফেক্ট কি জিনিস? ডিফেক্ট মানে হচ্ছে যে আপনার সফটওয়্যারের মধ্যে এরর ওয়ালা কোড, বাগস ওয়ালা কোড এগুলা থাকবে। বিভিন্ন সিকিউরিটি লুপ হোলস থাকবে। যেগুলা ধরে আপনার এই সিস্টেমটার উপরে অ্যাটাক আসতে পারে। তা এই জিনিসগুলাকে আমরা সফটওয়্যারের ডিফেক্ট বলি। তাহলে কোয়ালিটিফুল সফটওয়্যার মানে কি? কোনো অ্যাটাক থাকবে না, কোনো সিকিউরিটি থ্রেটস থাকবে না, আ কোনো ধরনের ডাউন টাইম থাকবে না। আর সফটওয়্যার ডিফেক্ট হচ্ছে ওই ধরনের কোড যেগুলা হ্যাঁ, আমাদের সিস্টেমটার এক্সপেক্টেড ইনপুট দিলে এক্সপেক্টেড আউটপুট গুলা আসবে না। সেগুলো হচ্ছে সফটওয়্যার ডিফেক্ট। আচ্ছা। তো ইম্পোর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি এটা তো আর বলার কিছু নাই। এটা আমরা মোটামুটি সবাই জানি যে হাই কোয়ালিটি সফটওয়্যার এটা যে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসটা একটু বোঝাইতে চাচ্ছি। তো আমরা তো সফটওয়্যার যখন চিন্তা করি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই যে এরকম ইআরপি, হ্যান-ত্যান, হ্যাঁ, বা Facebook অথবা আমাদের গেমস বা Netflix বা এই ধরনের সফটওয়্যার গুলার কথা ভাবি। তো এখন আমি আপনাদের একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে বলি। স্যার আমরা বিভিন্ন সময় মেডিকেলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাইতে যাই না? জি স্যার, টেস্ট করাতে হ্যাঁ। যাই। তো ওই যে টেস্ট করার যে ইকুইপমেন্ট গুলা, ধরেন একটা এমআরআই মেশিন, যে এক্স-রে মেশিন, এগুলোর মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে না? জি স্যার, থাকে স্যার। তাহলে এখন চিন্তা করে দেখেন যে একটা মনে করেন কথার কথা একটা ব্যাংক। তো সেটার এক ধরনের কোনো গ্লিচ বা কোনো ধরনের ইরর, সেটার জন্য হয়তো খুব বেশি হইলে সিস্টেমটা তারা কিছু সময় ডাউন রাখতে পারে অথবা টাকা পয়সার লেনদেনের সমস্যা হইতে পারে। কিন্তু চিন্তা করে দেখেন তো একটা এমআরআই মেশিন তার সফটওয়্যার রিলেটেড ইস্যুর জন্য যদি মানুষের রোগটা ধরা না পড়ে, হুম? তখন ব্যাপারটা কিরকম ডেঞ্জারাস হইতে পারে? ডাক্তার টেস্টের রিপোর্ট দেখা বলবে, "না, আপনি সুস্থ আছেন, আপনি বাসায় চলে যান।" সেও বাসায় চলে যাবে। ২ মাস পরে দেখবেন মরে গেছে। ব্যাপারটা বুঝতেছেন? তখন জি স্যার, বুঝতে পারছি হ্যাঁ। স্যার। আচ্ছা, আরো কিছু বলি, একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলি। কারণ টিপিক্যাল জিনিসগুলো তো বোঝেনি। এটা আমি যদি বলি, হ্যাঁ, অনেক টাকা-পয়সা গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ। এটা বললে আপনারা সবাই বুঝবেন। কিন্তু আমি একটা আলাদা একটা জিনিস, কারণ এই জিনিসটা নিয়ে একটা জিনিস পড়াবো। তো আরেকটা হচ্ছে ধরেন আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম। এটার নাম শুনছেন কখনো? এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম। জি স্যার, শুনছি জি স্যার। স্যার, এয়ারের ট্রাফিক আর কি, যে প্লেনের বেসিক্যালি যে হ্যাঁ, এইগুলা। একটা প্লেন আ সে প্লেনটাকে গাইড করে এক দেশ থেকে আরেক দেশে যে নিয়ে যায়। ধরেন আপনি ঢাকা থেকে দুবাই যাবেন। তাহলে ঢাকা থেকে একটা প্লেন যখন টেক অফ করবে আর দুবাইতে ল্যান্ডিং পর্যন্ত সে অনেকগুলা এয়ার ট্রাফিক সিস্টেমের সাথে কানেক্টেড হবে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাল্টিপল এয়ার ট্রাফিক সিস্টেম থাকে। তো সেগুলা একটা পার্টিকুলার সফটওয়্যারের মাধ্যমে আপনাকে গাইড করতে নিয়ে যাবে। আপনার ল্যাটিটিউড কত থাকবে, অ্যাঙ্গেল কত থাকবে, লংজিটিউড কত থাকবে। এই জিনিসগুলা সিনক্রোনাইজড হইতে থাকবে। যাতে কি হয়? একটা প্লেনের সাথে একটা প্লেনের কলিশন না। এই সিস্টেমটার কোনো একটা গ্লিচের জন্য যদি ভুল আসে, কি ধরনের আউটপুট আসতে পারে? হুম? ২ টা প্লেনের মধ্যে কলিশন হইতে পারে। বাঁচবে? একটা মানুষও বাঁচবে? ক্র্যাশ হয়ে যাবে না, সব হ্যাঁ, মানুষ মারা যাবে। সব মানুষ মারা যাবে। এখন পর্যন্ত প্যাসেঞ্জার এরোপ্লেন ক্র্যাশ করে কেউ বাঁচছে?
এরকম কোনো মানে আমি আমি কোনোদিন শুনি নাই বা এরকম কোনো রেকর্ডও নাই। স্যার তার মানে মুভিতে হচ্ছে বাঁচে স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আসলে সফটওয়্যারের কোয়ালিটিটা আমরা নরমালি যেরকম ভাবি যে হ্যাঁ, ঠিক আছে একটা বাগস থাকতে পারবে না বা এরর থাকতে পারবে না। কিন্তু কিছু সফটওয়্যার থাকে যেখানে সফটওয়্যারের কোয়ালিটিটা হাই বা একেবারে 100% অ্যাকুরেট হওয়াটা ইম্পেরেটিভ হইতেই হবে। নাইলে লিটারেলি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলার কথা চিন্তা করেন। ধরেন একটা বিস্কুট কোম্পানি। হ্যাঁ? বিস্কুট কোম্পানি যে রোবটস গুলা ইউজ করে তাদের ফ্যাক্টরি গুলাতে, সেগুলোর যে সফটওয়্যার গুলা থাকে। আপনার একটা বিস্কুট সেটার কাঁচামালগুলা মিক্সিং করা, হ্যাঁ? রিফাইন করে জিনিসটাকে আপনার মনে করেন বেক করার পর লবণ, চিনি এগুলা পরিমাণ ঠিকঠাক মতো হ্যাঁ, দিয়ে তারপর প্যাকেজিং করা, প্যাকেজিং থেকে আবার ডিস্ট্রিবিউশনে পাঠায় দেওয়া। এগুলা সমস্ত স্টক মেইনটেইন করা। এই যে সমস্ত কাজগুলো যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস একটা সফটওয়্যার মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। তাহলে এটার যদি কম বেশি হয় তাহলে কি হবে? হুম? তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না? আপনার বেশি ঝাল পড়ে গেল, বেশি লবণ পড়ে গেল। পরে দেখা যাচ্ছে বেশি লবণ পড়ে গেলে ওই বিস্কুটটা খেয়ে যাদের হাইপার টেনশন, যাদের প্রেশার হাই, তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো যার কারণে হাই কোয়ালিটি সফটওয়্যারের গুরুত্ব তো সব জায়গায় আছে। আমাদের ফিন্যান্সিয়াল সাইডে আছে। হ্যাঁ, আমাদের ব্যাংক-ট্যাংক বা স্টক এক্সচেঞ্জ এই ধরনের সফটওয়্যার গুলা মেইনটেইন করা হয়। আবার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এ আছে। মেডিকেল ইকুইপমেন্ট এর কথা বললাম। তো বিভিন্ন জরুরি কাজগুলাতেও কিন্তু আমরা বর্তমান যেহেতু 21st সেঞ্চুরিতে আমরা প্রায় সব কাজই সফটওয়্যারের মাধ্যমে কমপ্লিট করি। সো হাই কোয়ালিটি সফটওয়্যারের গুরুত্ব আছে। আবারও বলতেছি সফটওয়্যার যেমন কথার কথা আপনারা যখন ১ম বিভিন্ন কোম্পানিতে জয়েন করবেন, আপনারা হয়তো অ্যাপস ডেভেলপমেন্ট করবেন বা মেশিন লার্নিং এর ইঞ্জিনিয়ার হবেন অথবা নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন। তো আপনাদেরকে একদম চাকরি জীবনের শুরুতেই খুব সেনসিটিভ কোনো কোড লিখতে দেওয়া হবে না। বাট একটা সার্টেন লেভেল অফ এক্সপেরিয়েন্স হওয়ার পর ৫ বছর, ১০ বছর, ১২ বছর কাজ করার পরে যখন আপনার একটা কমান্ড চলে আসবে, হ্যাঁ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড আসবে এবং আপনি সিস্টেম সফটওয়্যার সম্পর্কে একটা মোটামুটি ভালো নলেজ পাবেন। তখন কিন্তু স্যার আপনারও রেসপনসিবিলিটি বেড়ে যাবে এবং ডিফিকাল্ট আ জিনিসের জন্য আপনাকে সফটওয়্যার লিখতে হবে। তো যাই হোক, তো এই সময়ে আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে হাই কোয়ালিটি সফটওয়্যার গুরুত্ব অনেক। সফটওয়্যার প্রোডাক্ট লায়াবিলিটি বলতে কি বোঝায়? প্রোডাক্ট লায়াবিলিটি বলতে যেটা বোঝায় যে সব জিনিসেরই যেমন একটা লায়াবিলিটি থাকে। যেমন কথার কথা আপনি একটা টেলিভিশন কিনলেন। টেলিভিশন বলল ৫ বছর ওয়ারেন্টি। তার মানে কি ৫ বছরের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। বা আমরা মোবাইল ফোন কিনি। মোবাইল ফোন কিনলে ওরা বলে ১০ দিনের ওয়ারেন্টি। তার মানে ১০ দিনের মধ্যে সমস্যা হলে ফেরত দিবে নাইলে তো এই জিনিসটাই হচ্ছে লায়াবিলিটি। তার মানে হচ্ছে আমি যদি কোনো কারণে যেটা আমার পাওয়ার কথা বা আ যেটা আমি এক্সপেক্ট করি একটা সফটওয়্যার থেকে সেটা না পাই। অথবা সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যুর জন্য যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ক্ষতি হয়, তখন আমি এই সফটওয়্যার প্রোডাক্টটাকে বা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিকে লায়াবল করে বা মামলা করতে পারব। উদাহরণ বলি যেমন মনে করেন কথার কথা আমরা স্যার এই যে স্টক এক্সচেঞ্জ এর সফটওয়্যার দেখছেন না? দেখছেন কখনো? স্টক শেয়ার মার্কেট এই যে কারো জি স্যার। বাবা, চাচা, মামা, খালু, হ্যাঁ? একটু বুড়া বেটারা দেখবেন যে প্রায় সারাদিন টিভির দিকে তাকায় থাকে। খালি স্টকের উঠানামা দেখে। এটা দেখছেন কখনো? এরকম গ্রাফ-টাফ থাকে। তো মনে করেন যে আপনি এরকম একটা স্টক এক্সচেঞ্জ এর সফটওয়্যারের ডেভেলপার। তো আপনার সফটওয়্যারটা কোনো একটা কারণে সফটওয়্যার রিলেটেড ইস্যুর জন্য ৫ মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্ভারটা ছিল সেটার সাথে সিঙ্ক্রোনাইজড ছিল না, ডিসিঙ্ক্রোনাইজড হয়েছিল। অর্থাৎ রিয়েল লাইফে স্টকের একটা প্রাইস ছিল। বাট আপনার আপনার অ্যাপসটা বা আপনার সফটওয়্যারটা এটা অন্য একটা প্রাইস দেখাচ্ছিল। এখন এই প্রাইস দেখে আপনার অ্যাপসের একজন ইউজার ৳৫,০০,০০০ বিনিয়োগ করে ফেলল। এবং পরবর্তীতে সে দেখলো যে আসলে তার বিনিয়োগটা সে একটা ভুল প্রাইসিং দেখে করছে। এটার জন্য সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন কিন্তু সে চাইলে সে যদি প্রুফ করতে পারে কোর্টে যে শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড ইস্যুর জন্যই ওর এই ক্ষতিটা হইছে, তখন কিন্তু আপনার এই অ্যাপসটাকে বা আপনার এই সফটওয়্যারটাকে প্রোডাক্ট লায়াবিলিটির আন্ডারে আনা যায়।
বিষয়টা কি বুঝছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বলতে যেটা বুঝায় সেই জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আমি পড়াইছিলাম যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেমন এই যে একটু আগে বিস্কুট বানানোর একটা কথা বললাম। তাহলে বিস্কুটের কাঁচামাল জোগাড় করা, তারপরে সেই কাঁচামালটাকে রিফাইন করা, রিফাইনের পরে মিক্সিং করা, মিক্সিং করার পর বেক করা। হ্যাঁ, বেক করার পর বিস্কুটটা যা হইলো সেটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা প্যাকেটের মধ্যে ঢুকানো, প্যাকেটটাকে আবার একটা বড় কার্টুনে ঢুকানো। এগুলা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা, টেলিভিশনে মার্কেটিং করা। হ্যাঁ, সেইটা দেখে আপনি দোকান থেকে ৳১০ দিয়ে বিস্কুটটা কিনে খান। এই যে একটা জিনিস বানানোর একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, সফটওয়্যারেরও একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে। কথা বুঝতে পারছেন? সফটওয়্যার বানানোরও একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে। তো এই প্রসেসটা আমরা স্টুডেন্ট অবস্থায় খুব একটা বুঝবো না। এই আপনাদের মধ্যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন বা এই রিলেটেড কাজ করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্যার, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি। ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন। হ্যাঁ, আপনিও বুঝবেন। জি স্যার, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদেরকে হুম, যেটা করতে হয় সেই জিনিসটা আমি একটু সংক্ষেপে বুঝাই বলি। এই রিলেটেড একটা কোর্স আপনারা সিনিয়র ইয়ারে পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে। এটা একটা সিনিয়র লেভেল কোর্স, আপনারাও পাবেন। সব ইউনিভার্সিটিতেই পড়ানো হয়, বাট জিনিসটা আসলে পইরা বোঝা যায় না, যতটা না কাজ করলে বোঝা যায়। অ্যাকচুয়ালি লেভেলে কাজ করলে ঠিক মতো বোঝা যায়। তো মনে করেন যে ধরেন এই মেহেদী জাহান, হুম, তো ওনার একটা শুজ বা জুতা বিক্রির একটা বিজনেস আছে এবং এটার জন্য উনি একটা ই কমার্স বানাইতে চায়। তো উনি একটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানির সাথে যোগাযোগ করলো। তো ওনার সাথে প্রথমেই সফটওয়্যার ডেভেলপার কোম্পানি যে লোকটা কথা বলবে সেই লোকটার টাইটেল হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট, এই চাকরিটার নাম শুনছেন বা এই পজিশনটার নাম শুনছেন কখনো? জি স্যার। জি স্যার, শুনছি। তো বিজনেস অ্যানালিস্টরা কি করে? ইউজারের থেকে সফটওয়্যারের রিকোয়ারমেন্টস কালেক্ট করে, সফটওয়্যারের রিকোয়ারমেন্টস কালেক্ট করে। ঠিক আছে, এই লোকটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। তাহলে সে ইউজারের থেকে কি করবে? সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কালেক্ট করবে। তো ইউজারের অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন মনে করেন যে মেহেদী স্যারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার প্রোডাক্টগুলা বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ই কমার্সের মতো দেখা যাবে। ছবি থাকবে, ভিডিও থাকবে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্টগুলা মানুষ অনলাইনে অর্ডার প্রেস করতে পারবে, বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট মেথড থাকতে হবে। হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস গুলা, হ্যাঁ, বিকাশ, নগদ এগুলো দিয়েও করা যাবে, ডেবিট ক্রেডিট কার্ডও থাকতে হবে। তারপরে আরো বিভিন্ন ধরনের ওনার রিকোয়ারমেন্ট আছে। তো এই রিকোয়ারমেন্ট গুলার মধ্যে যেটা যেটা আপনার কোম্পানির পক্ষে, আপনার কোম্পানির রিসোর্স দিয়ে যেটা বানানো সম্ভব সেই জিনিসগুলো আপনি এগ্রি করবেন, আর যেগুলো সম্ভব না সেগুলো বলবেন যে আমরা ফিউচারে অ্যাডিশনাল ফিচার হিসেবে যেগুলো আপনাকে প্রোভাইড করবো, বাট এই মুহূর্তে আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি নাই, আমাদের সেই ইঞ্জিনিয়ার নাই এটা জিনিসটা বানায় দেওয়া। তো এইভাবে দুই পক্ষের মধ্যে আহ, যেই পেপারটা, এই রিকোয়ারমেন্ট স্টেজ থেকে যেই পেপারটা ক্রিয়েট হয়, পেপার বলতে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, ডকুমেন্টটার নাম হচ্ছে SRS বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। হ্যাঁ, SRS একটু বড় হাতের, SRS সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এরকম একটা ডকুমেন্টেশন ক্রিয়েট হয় এবং ইউজার এবং সফটওয়্যার ডেভেলপার কোম্পানির মধ্যে সাইন। তো এটার পরে যে স্টেজটা থাকে সেই স্টেজটার নাম হচ্ছে ডিজাইন স্টেজ। এই স্টেজটার নাম হচ্ছে ডিজাইন। এবং এই পজিশনটায় যে চাকরি করে বা যে মূলত ডিজাইন করে একটা সফটওয়্যারের, তার নাম হলো সফটওয়্যার আর্কিটেক্ট।
সফটওয়্যার আর্কিটেক্ট এই পজিশনের নাম শুনছেন কেউ? জি স্যার শুনছি। হ্যাঁ, তাহলে এই লোকটা কি করে? এই লোকটা হচ্ছে আমাদের সফটওয়্যার ওয়েব ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট পেড স্যালারি। কথা বুঝছেন? সবচেয়েতে বেশি বেতন এই পজিশনটায় পায়। তো এই লোকটা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আঁকে। সে এরকম দেখা যাচ্ছে মানুষের ছবি আঁকতেছে, তারপরে এরকম বিভিন্ন ফ্লো চার্ট আঁকতেছে। উনি এক লাইন কোডও করে না, অথচ উনি সবচেয়ে বেশি বেতন পায়। তো উনি যেটা করে একটা প্রোডাক্টের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডাটাবেস এই সমস্ত কিছুর ডিজাইনটা উনি করে দেয়। ওনার ডিজাইনটা দেখলেই একজন এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটাকে কোডে কনভার্ট করতে পারে। তো কোড করার সময় আমাদের যেহেতু দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে থিঙ্কিং এবং ইমপ্লিমেন্টেশন, মানে চিন্তা করা এবং অ্যাকচুয়ালি মানে কিবোর্ডে টিপ দিয়ে কোড করা। উনি হচ্ছে এই চিন্তার কাজটা পুরাটুকু করে দেয়। এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ হবে ইউজারের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এই ছবি আঁকার মাধ্যমে উনি এই ডিজাইনটা করে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এই ছবির তীর চিহ্ন কি উপর থেকে নিচে না নিচ থেকে উপরে, এটার উপর নির্ভর করে দুই ভাবে কোড লেখা হয়। হ্যাঁ, তো এগুলো আপনাদের পড়াবে সামনের দিনগুলোতে। তো ডিজাইন স্টেজের পরে বেসিক্যালি আমরা যেটাকে কোডিং বলি, সেই স্টেজটা শুরু হয়। তো সেই স্টেজটার আমরা নাম দিলাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি কোডিং। তাহলে এখানে কারা কারা চাকরি করে? এখানে চাকরি করে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। এক একটা ফিচারের উপর ভিত্তি করে একাধিক প্রোডাক্ট ম্যানেজার থাকতে পারে। মনে করেন যে সিনিয়র, জুনিয়র, ইন্টার্ন, যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা চাকরি করে। হুম, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, যাই বলেন না কেন, এই ইঞ্জিনিয়ার মূলত কোডের ব্যাপারটা, কোড করার যে কাজটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজে হয়। এই কোডটা করার পর যে স্টেজটা শুরু হয় সেটার নাম হলে টেস্টিং। কোডের পরে শুরু হয় হচ্ছে টেস্টিং। এই টেস্টিংটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি আমার এই এথিক্স পড়ার ভিতরে। সফটওয়্যার টেস্টিং এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তো টেস্টিং কি জিনিস? বেসিক্যালি আপনি যে কোড লিখলেন, এই কোডের মধ্যে যত মেথড, যত অবজেক্ট, যত ক্লাস আছে এবং যত মেথড বলতে আমরা ফাংশন বুঝাই। স্যাররা সি প্রোগ্রামিং এ ফাংশন করছেন না? সি প্রোগ্রামিং এ জি স্যার জি করছি। স্যার। ওই ফাংশন গুলা, এগুলা প্রত্যেকটা চেক করা হয় যে এগুলার এক্সপেক্টেড ইনপুট দিলে এক্সপেক্টেড আউটপুট আসে কিনা। অর্থাৎ ধরেন আপনার ইনপুট সেট আছে, একটা ইনপুট সেট, এটা একটু ম্যাথমেটিক্যাল হয়ে যাচ্ছে অবশ্য। তো এই ইনপুট সেটের প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার এক্সপেক্টেড আউটপুট গুলা আসতেছে কিনা, নাকি উল্টাপাল্টা আউটপুট আসে, এই জিনিসগুলা টেস্ট করা। সো একটা একটা করে যখন আমরা একটা একটা করে ফাংশন চেক করি, এটার নাম হচ্ছে ইউনিট টেস্টিং। যখন এরকম অনেকগুলা ফাংশন মিলে একটা সাব সিস্টেম, হ্যাঁ, একটা সাব সিস্টেমকে যখন আমরা টেস্ট করি যে অনেকগুলা ফাংশন একসাথে হয়ে ঠিক মতো কাজ করতেছে কিনা, তখন এটাকে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং বলি। আর এরকম অনেকগুলা সাব সিস্টেম যখন একত্র হয়ে টোটাল সিস্টেমটার উপর আমরা টেস্টিং চালাই, সেটাকে আমরা সিস্টেম টেস্টিং বলি। ঠিক আছে? তো টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এইটাই হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। কোনো কোডের মধ্যে যদি বাগস বা ইরর বা কোনো গ্লিচ বা এই ধরনের কোনো লজিক্যাল প্রবলেম থেকে থাকে, এই টেস্টিং স্টেজটাতেই লাস্ট। এখানে যদি কোনো প্রবলেম ধরা পড়ে, সেটা আবার ইমপ্লিমেন্টেশনে পাঠানো হয়। অর্থাৎ আবার কোড প্রোগ্রামারদের কাছে পাঠানো হয়, প্রোগ্রামার আবার এটা ঠিক করে আবার টেস্টিং এ পাঠায়। তো এখানে কারা কারা চাকরি করে? এদেরকে বলা হয় এসকিউএ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, ডেভঅপস, ডেভঅপসের ইঞ্জিনিয়ার। ডেভঅপসরা টেস্টিং এবং ডেপ্লয়মেন্ট দুইটার কাজই করে থাকে। এই টেস্টিং এর পর মোটামুটি আর কিছু করার নাই। এই এর পরের স্টেজটা হচ্ছে আপনি একটা পার্টিকুলার ফিচার আপনি ডেলিভার করে দিবেন, কাস্টমারকে ডেলিভার করে দিবেন। এখন কাস্টমার চালানোর পরে যদি আরো ইস্যুস থাকে,
তো তখন সেই স্টেজটার নাম আমরা দিতে পারি মেইনটেনেন্স, যদিও এটা কোনো স্টেজ না মেইনটেনেন্স, কারণ মেইনটেনেন্স সারা জীবনই চলতে থাকে। নতুন ফিচার অ্যাড করা, কোনো ফিচারের কোনো চেঞ্জ আনা, হ্যাঁ, মেইনটেনেন্স সবসময় চলতে থাকে এবং এই মেইনটেনেন্স থেকেই মূলত সফটওয়্যার কোম্পানিগুলা আহ, একটা ইনকাম, কন্টিনিউয়াস ইনকাম করতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউজারের রিকোয়ারমেন্ট থেকে নেওয়া নেওয়া থেকে শুরু করে এই রিকোয়ারমেন্টটাকে ডিজাইন করা, ডিজাইনের থেকে কোড করা, কোড করা থেকে টেস্ট করা, টেস্ট করে ডেলিভার করা, ডেলিভার মধ্যে কোনো প্রবলেম থাকলে আবার মেইনটেনেন্সের মাধ্যমে এই টোটাল প্রসেসটা চালানো। এটা ঠিক একটা একটা চিপস বানানোর কোম্পানি, হ্যাঁ, বা একটা বিস্কুট বানানোর কোম্পানির মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। তো এইরকম একটা সার্টেন ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি যদি সফটওয়্যার ডেভেলপ করেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যই আমি বলছিলাম যে কেউ কেউ সফটওয়্যার কোম্পানি চাকরি করেন কিনা। তো যারা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তারা একটা ওয়ার্ড শুনে থাকবেন, এসডিএলসি। শুনছেন কখনো? স্যার জি এটা স্যার পড়ছি। শুনছি। হ্যাঁ, জি স্যার, এইচডিএলসি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। জি স্যার তো এটা আমরা পড়ছি। হ্যাঁ, এটা আপনাদের করাই লাগে। হ্যাঁ, ভেরি গুড। এটাই বললাম যে আসলে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে, হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি এই স্টেজগুলাতে, মানে এই যে জবগুলা তারা করে এবং এই কাজগুলা তাদের করতে হয়, তখনই তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার হয়ে যায়। তবে আমরা যেহেতু সবাই ওরকম না, আমরা অনেকেই স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট। সো যার কারণে আমাদের কাছে এই জিনিসটা একটু নিউ লাগতে পারে। বাট এটা নিয়ে আপনাদের একটা কোর্সও আছে, ওই কোর্সে আপনারা কিছুটা বেসিক জানবেন। বাট আসলে কোর্স করে এগুলা শেখা যায় না। এগুলা কোনো একটা কোম্পানিতে যখন জয়েন করবেন, যখন অ্যাকচুয়ালি টেস্টিং এর কাজ করবেন, যখন অ্যাকচুয়ালি ডিজাইনের কাজ আপনাদের দিবে না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন, বা এসডিএস, এখানেও একটা ডকুমেন্ট আছে, এটার নাম হচ্ছে সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন, এসডিএস। মূলত এখানে ফিচার বাই ফিচার লেখা থাকে যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ফিচার কোনটা, সেটা আগে ডেভেলপ করা হবে, তারপরে এটা, তারপরে এটা, এরকম। ওইখানে ইভেন মানে সফটওয়্যার ডেভেলপের আগেই আপনার কোন বাটন কি কাজ করবে, সেটার কালার কি হবে, ওই কালার প্যালেট পর্যন্ত আপনার হেক্স কোড লেখা থাকে। সো এইভাবে যদি আমরা আগেতে থাকি তাহলে আমাদের সফটওয়্যার কোয়ালিটিটা ভালো থাকার সম্ভাবনা বেশি। এইবার আসতেছে হচ্ছে ইরর। তাহলে যদি কোনো ইরর বা কোনো বাগস থেকে থাকে, এই ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে, ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আপনি যত আর্লি ইররটা ধরতে পারবেন, আপনার কস্ট, কস্ট বলতে আমি টাকা পয়সা বুঝাচ্ছি না। ধরেন ধরেন একটা কথার কথা যে ওই যে স্যার বললো যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেটার জন্য আমি স্যারের শুজ বিক্রির জন্য। এখন ধরেন স্যারের সফটওয়্যারটা কোনো কারণে, কোনো একটা ইরোরের কারণে, যে ১০-১২টা অর্ডারের টাকা উনি পাইলো না। হ্যাঁ, মানে ইয়ার কাস্টমারের পেমেন্ট করছে বাট ওনার অ্যাকাউন্টে ঢুকে নাই। তো এই যে ক্ষতিটা হয়ে গেল, সেটাকে আমরা কস্ট বলতেছি। সেটাকে আমরা বলতেছি হচ্ছে কস্ট। এই কস্টটা অনেক বাড়তি হবে যদি এটা ডেলিভার স্টেজে ধরা পড়ে, কারণ অলরেডি ইউজারের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। জিনিসটা সিস্টেমটা ডিপ্লয়েড অবস্থায় ছিল, সেখানে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তার চেয়ে অনেকখানি কস্ট কমে আসবে যদি সেটা টেস্টিং কিংবা ইমপ্লিমেন্টেশন স্টেজেই ধরা পড়ে যায়। আর ডিজাইনটা যদি ফ্ললেস হয়, কোনো ধরনের ভুল ডিজাইন যদি না থাকে, তাহলে তো আরো ভালো। তাহলে আরো ভালো। তার মানে হচ্ছে যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসগুলোর মধ্যে আপনি যত আর্লি বাগস বা লজিক্যাল প্রবলেমগুলো ডিটেক্ট করতে পারবেন এবং গ্লিচগুলো রিমুভ করতে পারবেন, ততই আপনার ভালো। এই বিষয়টা কি স্যাররা বুঝছি? জি স্যার। ওকে। এবার হচ্ছে লাস্ট টপিক, ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস। তাহলে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস বলতে কি বোঝায়? দেখেন যে ইজ ওয়ান হুজ ফেইলার মে কজ হিউম্যান ইনজুরি অর ডেথ। তো আমি আপনাদের একটা উদাহরণ বলছিলাম না, যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম যদি কোনো গ্লিচ হয় বা ৫ মিনিটের জন্য মনে করেন সফটওয়্যারটা সিঙ্ক্রোনাইজেশন বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হুম? এই স্যারদের মধ্যে বাইক চালান কেউ? হোন্ডা হোন্ডা চালান? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। বাইকের মধ্যে আই স্যার। এবিএস থাকে না স্যাররা? জি স্যার, অ্যান্টি লক এবিএস, ব্রেকিং জি স্যার। সিস্টেম। এবিএস এর কিন্তু একটা সফটওয়্যার প্রত্যেকটা কোম্পানি ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করে। ইয়ামাহার ইয়েস এবিএস স্যার। ইয়ামাহা কোম্পানি ডিজাইন করে, বাজাজেরটা বাজাজ করে। তো চিন্তা করেন তো স্যার, শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যুর জন্য আপনার এবিএসটা যদি কাজ না করে, কিরকম রিস্ক হইতে পারে?
জি স্যার। মনে করেন আপনি 70-80 কিলোমিটারে যাচ্ছেন, এবিএসটা ঠিক মতো কাজ করলো না, তাহলে গাড়িটা ঘুরে যাবে না? পড়ে যাবেন না আপনারা? এমনকি জি পিছনে স্যার। একটা গাড়ি থাকলে মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। উম, তো তার মানে হচ্ছে একটা সেফটি ক্রিটিক্যাল সফটওয়্যার এমন ধরনের সফটওয়্যার যে জিনিসটা সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত, এবং এটার কোনো গ্লিচ বা ইরর হলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ইনজুরি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আহ, তো এই ধরনের সফটওয়্যার গুলার তাহলে আমি একটু লিখি যে ethical issues of developing software for safety critical systems. তো এখানে কি কি এথিক্যাল ইস্যু থাকে? প্রথমেই যে ইস্যুটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদের যে এতক্ষণ যে টিপিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা যেটা দেখাইছি, এই ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু এই ধরনের সিস্টেম সফটওয়্যার ডেভেলপের জন্য বা সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য সফটওয়্যার ডেভেলপের জন্য খাটবে না। ওগুলো হচ্ছে বিজনেস রিলেটেড, ই কমার্স বলেন, অ্যাপস বলেন, বা আমাদের অধিকাংশ সফটওয়্যারের জন্য ওটা ঠিক আছে। বাট সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য আপনাকে এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। টেস্টিংটা একবার করে, দুইবার করে, তিনবার করে, বারবার করতে হবে। প্রয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টিম বানাইতে হবে টেস্টার, একদল টেস্টার আরেক দল টেস্টার, দুই দল ইন্ডিপেন্ডেন্টলি সিস্টেমের উপর টেস্ট করে জিনিসটা সিকিউর করার চেষ্টা করবে। অর্থাৎ আমাদের টিপিক্যাল ইয়া করলে হবে না। টিপিক্যাল যে কোয়ালিটি অ্যাসুরেন্স আমি যেটা আপনাদেরকে ডেভেলপমেন্ট প্রসেসে দেখাইছি বা টেস্টিং প্রসেসে দেখাইছি, ওটা এত টিপিক্যাল করলে হবে না। সো এক্সটেন্সিভ কিউএ, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে কিউএ বা অনেক বেশি পরিমাণ কোয়ালিটি অ্যাসুরেন্স করা লাগে। এবং এই কাজটা করার জন্য যেটা হয়, ইনএভিটেবলি আপনার লং টাইম টু ডেভেলপ এবং এক্সপেন্সিভ ডেভেলপমেন্ট প্রসেস। তো যেহেতু সেফটি ক্রিটিক্যাল সিস্টেমগুলোর জন্য এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স করা লাগে, সেহেতু এটার কোডটা রিলিজ করতেও অনেক সময় লাগে, এবং এই কোডটার পিছনে ইনভেস্টমেন্ট বা টাকার পরিমাণটাও বেড়ে যায়। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যে আপনার কম্পিটিটর যারা আছে মার্কেটে, তারা যদি আপনার আগে এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেমটা ডেভেলপ করে বাজারে ছেড়ে দেয়, তখন যেমন কথার কথা যে একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম আপনি 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 আপনার কোম্পানি বানাচ্ছে, এখন অন্য একজন কম্পিটিটর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তারা যদি এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেমটা আগে বাজারে এনে ফেলে, তাহলে মোর এন্ড মোর এয়ারলাইন্সের সাথে কিন্তু তাদের ডিলটা হয়ে যাবে। ঠিক না স্যাররা? স্যাররা কি শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে কম্পিটিশন ইন দ্য মার্কেট টু ক্যাপচার কাস্টমার্স উইথ আর্লি রিলিজ। আচ্ছা, তাহলে একটু বুঝেন স্যাররা, আমি কিন্তু বলতেছি না যে আমার কম্পিটিটর যে কোম্পানি তারা খারাপ, তারাও ভালো, কিন্তু তারা আমার আগে সফটওয়্যারটা নিয়ে আসছে, যার কারণে সে মোর এন্ড মোর এয়ারলাইন্স এর সাথে ডিলস গুলো কমপ্লিট করে ফেলতে পারতেছে। মোর এন্ড মোর এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা মোর এন্ড মোর গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রিজ, এদের সাথে তারা ডিলটা কমপ্লিট করে ফেলতেছে, তারা তাদের সফটওয়্যারটা বিক্রি করে ফেলতেছে। তো সেই জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের ব্যবসা করে, তাদের একটা এথিক্যাল ইস্যু অ্যারাইজ করে যে আমি কতটুকু টেস্টিং করে সফটওয়্যারটা ছেড়ে দিব, কতটুকু টেস্টিং এর পর আমি সফটওয়্যারটা বাজারে ছেড়ে দিব। সে যদি এক্সটেন্সিভ কিউএ করতে যায় তাহলে তার সময় বেশি লাগবে, এবং এই সময়ের মধ্যে অন্য কোনো কম্পিটিশন তারা মার্কেটে চলে আসতে পারে। আবার সে যদি তাড়াতাড়ি ছেড়ে দেয়, তাহলে এই সিস্টেমটার রিলেটেড কারণে মানুষের ইনজুরি বা ডেথ হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রোডাক্ট লায়াবিলিটি চলে আসবে। তো এটা একটা ইথিক্যাল ইস্যু, একটা ব্যালেন্স করতে হয়। আচ্ছা, আরো কি কি ইথিক্যাল ইস্যু আছে? রিডান্ডেন্সি,
এই রিডান্ডেন্সি এই ইংরেজি ওয়ার্ডটার মিনিং কেউ বলতে পারবেন? রিডান্ডেন্সি ইংলিশ মিনিংটা কেউ বলতে পারবেন? স্যার নামটা পরিচিত বাট বলতে মনে পারতেছি না। পড়তেছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। বেসিক্যালি রিডান্ডেন্সি মানে হচ্ছে যে নট ইউজফুল, অপ্রয়োজনীয়। আচ্ছা, তো রিডান্ডেন্সি জিনিসটা বলতে যেটা বোঝায় যে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য একটা ফেল সেফ সিস্টেম থাকতে হয়। তার মানে প্রাইমারি সিস্টেমটা যদি কোনো কারণে ফেল করে, সেটার জন্য একটা ব্যাকআপ সিস্টেম রাখতে হয়। একটা উদাহরণ বলি, যেমন চিন্তা করেন যে আমাদের সোনারগাঁও ভার্সিটিতে আপনারা নর্মালি তো লিফট দিয়েই ৬ তলায় বা ৫ তলায় উঠেন, তাই না? কিন্তু লিফটের সাথে সাথে সিঁড়িও থাকে। কেন? যদি কোনো কারণে লিফট কাজ না করে বা কোনো কারণে যদি কারেন্ট না থাকে, তাইলে ওই সিঁড়ি দিয়ে যাতে উপরে উঠা যায়। ব্যাপারটা বুঝছেন? এরকম রিডান্ডেন্ট সিস্টেমের কিছু উদাহরণ দিতে পারবেন আমরা নিত্যদিনে ব্যবহার করি? হুম। স্যার বুঝিনি, আরেকবার প্লিজ। রিডান্ডেন্সি বলতে বোঝায় কি, যিনি এমন একটা সিস্টেম যে ধরেন একটা প্যারাশুট নিয়ে লাফ দিছেন। ওই প্যারাশুট যদি কাজ না করে, এটার জন্য একটা ব্যাকআপ প্যারাশুট নিয়ে লাফ দিছেন। ব্যাপারটা বুঝছেন? ওই ২ নাম্বার প্যারাশুটটা হচ্ছে রিডান্ডেন্ট, মানে অপ্রয়োজনীয়। কিন্তু ১ম সিস্টেমটা যদি কোনো কারণে ফেইল করে, তখন এটা কাজে লাগে। তো এরকম আপনি ২ একটা উদাহরণ দিতে পারবেন? স্যার ব্রাউজার কোনোভাবে কাজ না করলে অনেকে ভিপিএন ইউজ করে, বিষয়টা এরকম? হইতে পারে কাছাকাছি। আরো একটু সহজ, একদম ইজি। যেমন আমি যে একটু আগে বললাম যে লিফট আর সিঁড়ি। তার মানে লিফট যদি কোনো কারণে কাজ না করে, তখন সিঁড়িটা তো এট লিস্ট আছে। হ্যাঁ? ধরুন বড়, বড় অফিস যেগুলো ২০ তলার উপরে, তারা তো কখনোই সিঁড়ি দিয়ে উঠে না। কিন্তু তারপরেও সিঁড়িটা কিন্তু থাকে। জাস্ট ইন কেস লিফট যদি না থাকে। জি স্যার, থাকে স্যার। স্যার নৌকা এবং ব্রিজ বা সাঁকো ওই রিলেটেড কিছু। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। যে ব্রিজটা যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে নৌকা। একটা ইজি জিনিস বলি স্যার, আমাদের যে ইউপিএস গুলো আছে না, এগুলো হচ্ছে রিডান্ডেন্ট সিস্টেম। জি স্যার, কারেন্টের বিপরীতে স্যার। তার মানে কি, ইউপিএস তো বুঝেন স্যাররা, যাদের ডেস্কটপ কম্পিউটার আছে। তো তারা হচ্ছে বেসিক্যালি ৭-৮ মিনিট ১০ মিনিটের একটু মতো বলো। ব্যাকআপ থাকে। তো এই ব্যাকআপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় এই জিনিসটার কোনো কাজ নাই। কারণ কারেন্ট থাকলে এটা জাস্ট বইসা থাকে। কিন্তু ওই যে কারেন্ট যদি হঠাৎ করে চলে যায়, ওই ৭-৮ মিনিটই আপনার জন্য অনেক। কারণ আপনার ইম্পোর্টেন্ট কাজগুলো এট লিস্ট আপনি সেভ করে কম্পিউটারটা বন্ধ করতে পারবেন। তো এটা যেহেতু সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, তার মানে মানুষের জীবন এটার উপর নির্ভর করে। তো এটার জন্য আমাদেরকে রিডান্ডেন্সি সফটওয়্যার বানাইতে হয়। তার মানে ইনিশিয়াল সফটওয়্যার, প্রাইমারি সিস্টেম সফটওয়্যারটা যদি ফেল করে, সেটার জন্য আপনি মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক, একটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। একটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। যাতে কি হয় জিনিসটা, মানে মানুষটা যাতে এটলিস্ট মারা না যায়। তাহলে এইটা ডেভেলপ করতেও ওই একই কথা। হ্যাঁ, এগেইন লং টাইম টু ডেভেলপ অ্যান্ড বিকামস এক্সপেন্সিভ। আপনার সফটওয়্যারটার দাম বেড়ে যাবে এবং মার্কেটে ক্যাপচার করতে কষ্ট হবে, কাস্টমারদের কাছে বিক্রি করতে কষ্ট হবে, বিকজ ইট ইজ অলরেডি ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, এছাড়াও আরেকটা কি আছে, হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি। আচ্ছা, তো এখন বললেন যে ঠিক আছে স্যার, আপনি যা যা বললেন সব মানলাম। ভালো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে সফটওয়্যার বানাবো। হ্যাঁ, সময় নিয়ে এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স করব, সব ঠিক আছে। আমি সমস্ত নিয়ম রিডান্ডেন্ট সিস্টেমও ডেভেলপ করব, সব সুন্দর মতো একটা সফটওয়্যার বানাইলাম। কিন্তু এখন যে প্রবলেমটা আমি বলবো, সেটা হচ্ছে হিউম্যান অপারেটর। স্যার আলটিমেটলি আপনার এই সফটওয়্যারটা কিন্তু একজন মানুষ চালাবে। সেই মানুষটা যদি উল্টাপাল্টা কিছু করে, যেমন চিন্তা করেন, মনে করেন যে আহ, ধরেন এই মামুন, হ্যাঁ মামুন শেখ। তো মামুন স্যার কোনো একটা কারণে অসুস্থ এবং উনি এক্স রে করতে গেছে। তো ওনাকে বলছে যে আপনি এখানে দাঁড়ান, হ্যাঁ আপনার বুকের চেস্ট চেস্ট এক্স রে করবো, এরকম ভাবে শটান হয়ে দাঁড়ান। তো এখন যদি ওই এক্স রে অপারেটর তার নিজের অজ্ঞতা হোক বা অসাবধানতা হোক, ভুলক্রমে এক্স রের যেই ইন্টেন্সিটিটা, সেটা যদি বাড়ায় দেয়, তাহলে এই মামুন শেখের ক্ষতি হয়ে যাবে না? চিন্তা করেন তো। স্যার বিশাল ক্ষতি স্যার। হ্যাঁ, কারণ এটা তো আপনার মানে লিটারালি ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে যারা এক্স রে মেশিনে কাজ করে বা ওভার এক্সপোজড যারা থাকে। তো
তাহলে চিন্তা করে দেখেন যে এখানে কিন্তু সফটওয়্যারটার কোনো দোষ নাই। সেই ইঞ্জিনিয়ার কি কিছু করছে? সে তো তার নিয়ম মতোই পালন করবে। কিন্তু সে হিউম্যান অপারেটরের কথাটা মাথায় রাখে নাই। তার মাথায় ছিল না যে একজন হিউম্যান অপারেটর চাইলে কিন্তু সিস্টেমটাকে অন্যভাবে মিসইউজ করতে পারে। সো ওইটা চিন্তা করেও আপনার সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে। আপনাকে এনভায়রনমেন্টাল ইস্যুস চিন্তা করতে হবে। এনভায়রনমেন্টাল ইস্যুস এটা নিয়ে চিন্তা করতে হবে। আপনি ভাবতেছেন যে আমার আমার সিস্টেমটা সবসময় 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে থাকবে। কোনো কারণে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কোনো কারণে যদি বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয়, তখন আপনার সিস্টেমটা কি কাজ করবে ঠিক মতো? এই জিনিসগুলাও মাথায় থাকা দরকার যখন আমরা এই সিস্টেম সেফটি ক্রিটিক্যাল সিস্টেম গুলোর জন্য যখন সফটওয়্যার লিখতে বসি। কারণ এটা স্যার বিজনেস সফটওয়্যার না যে আধা ঘন্টা ব্যাংকের সার্ভার বন্ধ ছিল, আচ্ছা ঠিক আছে বন্ধ ছিল, আমাদের ব্যবসার ক্ষতি হইলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার জন্য লিটারেলি মানুষ মারা যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হুম চিন্তা করে দেখেন তো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে না এই যে আমাদের রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। জি স্যার। হ্যাঁ, এটার জন্য যে সফটওয়্যার গুলো লেখা হচ্ছে এটার মধ্যে যদি কোনো ইস্যু হয়, এটা কিরকম ডেঞ্জারাস হতে পারে? হুম? আমরা দেখা বাচ্চা যাবে যে রাখবো স্যার। ওইদিকে রূপপুরে কিছু একটা হইলো, আমাদের ঢাকা শহরে সবার মাথা চুল পুড়ে গেল, রেডিয়েশন। তো এরকমই আর কি। আচ্ছা, তো এটাই হলো ওভারঅল, আপনারা একটু পরে দেখবেন। তো আমরা এবার হচ্ছে একটু কোশ্চেন নিয়ে আলোচনা চলে যাই। আমাদের মিটিংটা আর কতক্ষণ আছে? 16 মিনিট। হ্যাঁ, সমস্যা নেই, হয়ে যাবে। স্যাররা শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে আমি একটু একটু করে বলি, রেকর্ডিংও থাকবে, দরকার হলে রেকর্ডিং দেখে নিন। তো আমরা প্রথমে যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি থেকে পড়তে পারেন যে ইনফরমেশন প্রাইভেসি বা ডাটা প্রাইভেসি বলতে কি বুঝো। পেজ নাম্বার 135। একটা জিনিস আগেই বলে দিই, স্যাররা কোনো কিছু মুখস্থ করা লাগবে না, পড়বেন, নিজের মাথায় যা আসে সুন্দর মতো ইংলিশে লেখার চেষ্টা করবেন। কারণ এই বয়সে আপনাদের মুখস্থ হবেও না। আর মুখস্থ করতে গেলে আপনাদের যেটা হয় যে মনে করেন যে তিনটা ওয়ার্ড মনে আছে আর বাকি তিনটা ওয়ার্ড মনে নাই, একটা বিতিকিচ্ছির সেন্টেন্স আছে, এটা মানে নাম্বার দেওয়ার মতো উপযোগী থাকে না। সো আন্ডারস্ট্যান্ড করে, আর যারা মোটামুটি মিডে ভালো করছেন, হ্যাঁ, তারা ভালো বলতে পারবেন যে আপনাদের কি কোনো কিছু মুখস্থ করা লাগছে মিডে, যারা মনে করেন 20, 22, 24, 25 পাইছেন? না স্যার, মুখস্থ না, লাগে। মুখস্থ করা স্যার লাগবে না। একটা রিয়েল কোশ্চেন হচ্ছে মিডে হচ্ছে আমরা অনেকে কোশ্চেনটা বুঝি নাই যে আর কি হ্যাঁ, হ্যাঁ, কনসেপ্টটা মানে কিরকম হবে, যে এর জন্য কোশ্চেনটা দেখা গেছে হচ্ছে কি অনেক উল্টাপুল্টা ইথিক্স। অ্যান্সার করছে, হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে বুঝতে আমি। পারছি, বুঝতে পারছি। এখন আশা করি ফাইনালে ভালো হবে, কারণ আমি ইনশাল্লাহ আপনাদের স্যার। কুইজের খাতা দেখলাম, তো আপনাদের কনসেপ্টটা মোটামুটি বেশ বেটার হয়েছে। তবে কুইজের মেইন সমস্যাটা হচ্ছে যে আপনারা ওই যে বললাম যে হেভি ইউজ অফ এআই, প্রায় সবার খাতায় এআই এর ইউজ আছে। তো এটাই আমার কাছে খুব কষ্ট লাগছে আর কি। কারণ এই সেকশন, এই কোর্সটা আমি টোটাল 6টা সেকশনে নিচ্ছি, আপনারাই অনলাইনে, বাকিদের অফলাইনে। তো তাদের ডেভেলপমেন্টটা আমি নিজের চোখে দেখতে পাইছি যে তারা কুইজ 1 এর সময় কিছুই লিখতে পারতেছিল না। পরে মিড টার্ম দিছে আস্তে 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 আস্তে, এখন যখন কুইজটা দিলাম, মানে দেখা যাচ্ছে যে তার মোটামুটি বেশ ভালোই লেখা আসতেছে আস্তে আস্তে। তো এটা দেখলে ভালো লাগে যে সেমিস্টারের শুরুতে কিছুই পারতো না, সেমিস্টার শেষে একটা ডেভেলপমেন্ট নিজে নিজে করে তার এইরকম ক্যাপাবিলিটি আসছে যে সে একটা ভালো অ্যান্সার নিজের থেকে, নিজের মাথার থেকে দিতে পারতেছে। তো আপনাদের ক্ষেত্রে জিনিসটা আপনারা মিস ইউজ করে ফেলতেছেন। হুম আচ্ছা, সে যাই হোক, আমরা একটু কোশ্চেনটা আলোচনায় যাই। আপনারা আরেকটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে আপনাদের পড়াইছিলাম যে কি কি ধরনের ডেটা প্রাইভেট। যেমন বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ডেটা, তারপরে বাচ্চাদের, চিলড্রেনদের পার্সোনাল ডেটা, হেলথ রিলেটেড ডেটা, এরকম এক একটা পয়েন্ট দিয়ে কিছু লিখতে পারবেন না?
স্যাররা? স্যার এটা কি ডাটা প্রাইভেসিতে আসবে নাকি কি রকম ডাটা আর কি আর মানে কি? আমি যদি বলি যে কি ধরনের ডেটা মানুষের প্রাইভেট হইতে পারে, লিখতে পারবেন না কিছু? হ্যাঁ ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, এরকমই। যে মানুষের যেমন বাচ্চাদের পার্সোনাল ডেটা প্রাইভেট হইতে পারে। মানুষের হেলথ রিলেটেড ইনফরমেশন প্রাইভেট হইতে পারে। তখন হেলথ রিলেটেড লিখলেন যে যেমন হেলথ ইন্সুরেন্স ইনফরমেশন, আমাদের ডক্টরস প্রেসক্রিপশন, মেডিকেল টেস্টের রিপোর্ট, এগুলো হচ্ছে প্রাইভেট ডেটা। এরকম কিছু পয়েন্ট বুঝায় লিখতে পারলেই হবে। কোনো কিছু মুখস্থের প্রয়োজন নাই। এগুলো আমি আপনাদের পড়াইছি। আচ্ছা। তারপরে পড়বেন হচ্ছে স্যাররা, সেটা হচ্ছে এখন অনেক কিছুই তো পড়াইছি, সবার পড়া লাগবে না। যেটা ইম্পর্টেন্ট সেটাই বলতেছি। ডাটা ব্রিচ, এটা পড়বেন। পেজ নাম্বার 151। ডাটা ব্রিচ অর্থাৎ কোনো কারণে যদি কোনো কোম্পানির ডেটাবেসটা এক্সপোজড হয়ে যায় বা হ্যাকের শিকার হয়, হ্যাঁ, অথবা কোনো কারণে যদি অ্যাটাকাররা ইনফরমেশন পেয়ে যায়, তখন কি ধরনের ইথিক্যাল ইস্যু অ্যারাইজ করে, সেটা বিষয় নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টার মোটামুটি এটুকুই, আর লাগবে না। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, চ্যাপ্টার 6। তো এখানে আপনারা পড়বেন হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো, এটা হচ্ছে পেজ নাম্বার 220। কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। কপিরাইট আর প্যাটেন্টের পার্থক্য ভালো মতো বুঝে বুঝে পড়বেন। প্যাটেন্ট কি, পার্থক্য কি, কপিরাইট কি, দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স গুলা কি কি, এগুলো আমি আপনাদের একটা লিখে লিখে দেখাইছিলাম না? স্যার কপিরাইট আর প্যাটার্নের কি এটা পার্থক্য? হ্যাঁ পার্থক্য মানে ডিফারেন্সটা। হুম, এটা আমি আপনাদের ক্লাস লেকচার দেখেন, রেকর্ডিং এ আছে, আমি আপনাদেরকে পড়াইছিলাম। আচ্ছা। এটা কত তারপর পেজে পাবো স্যার? এটা ওইভাবে ডাইরেক্ট নাই বইয়ের স্যার, ও আলাদা আচ্ছা। আলাদা করে পার্থক্য করা নাই। আমি আপনাদের পড়াইছিলাম, আপনারা চাইলে এআই সার্চ দিতে পারেন, অথবা ক্লাস লেকচারটাও রেকর্ডে দেখে নিতে পারেন। স্যার এআই থেকে লিখলে তো কোনো সমস্যা হবে না? সমস্যা হবে? বোঝায় লিখতে পারলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, সমস্যা নেই। তারপরে আসেন হচ্ছে আমরা প্যাটেন্ট কপিরাইট খুব ভালো মতো পড়বো। কোনটা 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 কি কি কাজে ইউজ হয়, এটা ভালো মতো পড়বেন। এরপরে যেটা পড়বেন এমপ্লয়িজ এন্ড ট্রেড সিক্রেট, পেজ নাম্বার 233। তো এখানে আমরা দুইটা টার্ম পড়ছিলাম, নন ডিসক্লোজার এবং নন কম্পিট। স্যারদের মনে আছে নন ডিসক্লোজার, নন কম্পিট কোনটা কি জিনিস? জি স্যার মনে আছে। হ্যাঁ, বলেন তো স্যাররা, নন ডিসক্লোজার কোনটা? নন ডিসক্লোজার মানে কি? নন ডিসক্লোজার হলো ওই কোম্পানির যে কিছু ইনফরমেশন বা কোনো ডাটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না, হ্যাঁ, এরকম ভেরি একটা। গুড। আর নন কম্পিট? এটা হচ্ছে স্যার যে ওই ওই অর্গানাইজেশন থেকে যদি মানে জবটা ছেড়ে দেয়, তখন নির্দিষ্ট সময়ের জন্য ওই একই টাইপ অন্য অর্গানাইজেশনে জয়েন করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমি যদি একটা জব ছেড়ে দিই, এই সিমিলার রিলেটেড কোনো চাকরি করতে পারবো না বা কোনো ব্যবসা করতে পারবো না। হ্যাঁ, নিজেই বিজনেস দিয়ে বসলাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত। আচ্ছা, তো এটা একটু পড়বেন। হ্যাঁ, 233 নম্বর পৃষ্ঠায় আছে যে নন কম্পিট এবং নন ডিসক্লোজার। আচ্ছা। প্লেজারিজম খুব ভালো মতো পড়বেন। প্লেজারিজম নিয়ে আমি আপনাদের আলাদা একটা ক্লাসই করাইছি। অনেক আপনাদের অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান, আমি মোটামুটি এই জিনিসটার উপর একটা খুব প্রেশার দিছি। তো এখানে প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। প্লেজারিজম কি জিনিস, কিভাবে অ্যাভয়েড করা যায়। ধরেন আমি এরকম একটা গল্পই দিলাম যে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হইলো, আপনি প্লেজারাইজ না করে বা প্লেজারিজম অ্যাভয়েড করে কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে পারেন। কিছু লিখতে পারবেন না নিজেদের মতো, জি এরকম স্যার লিখলেন ট্রাই যে করলে পারবো যে আর কি ওই যে হ্যাঁ নাম কার থেকে কপি আর কি নিয়ে আসছি, হ্যাঁ, রেফারেন্স তাকে কত রেফার সালে করা, হইছে। হ্যাঁ তারপরে ওই মনে করেন বিভিন্ন প্লেজারিজম চেকিং টুল ইউজ করা, তারপরে সরাসরি না লিখে প্যারাফ্রেজিং করে লেখা, এরকম বিভিন্ন জিনিস একটু একটু স্যার বুঝায় একটা লিখতে কথা বলি পারবেন না? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন বলেন। স্যার আমরা যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিলাম স্যার, ওইখানে আর কি প্রায় সবগুলাই বিভিন্ন স্যার ওয়েবসাইট থেকে কালেক্ট করে দিছে। এখন কি স্যার হ্যাঁ এটা কি স্যার আমি আবার প্যারাফ্রেজ করছি, এখন কি স্যার এটা প্লেগারিজম পড়বে নাকি না স্যার? প্লেজারিজমের মধ্যে এখন দেখতে হবে আসলে সফটওয়্যারের মাধ্যমে। আমি তো চেক করে করে দেখি কত পার্সেন্ট আসে, কি আসে না আসে, এআই ডিটেকশন রেট কত পার্সেন্ট আসে।
একটু চেক করে করে দেখতে হবে। আচ্ছা, একটু কোশ্চেনটা আলোচনা করে যায়, আমাদের আবার বন্ধ হয়ে যাবে তো মিটিংটা। হ্যাঁ, 8 মিনিট আছে। এরপরে পড়বেন হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং 236। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি জিনিস, কে বলতে পারবেন? স্যার এটা সম্ভবত ওই যে মানে কোন একটা সফটওয়্যারকে সফটওয়্যারের যে ফাংশনাল ওগুলো দেখে আবার ওই টাইপ সফটওয়্যার তৈরি করা। হ্যাঁ, মানে হচ্ছে ফিনিশড প্রোডাক্ট থেকে ডেভেলপমেন্ট প্রসেস, এই যে একটু আগে আপনাদের ডেভেলপমেন্ট প্রসেস পড়াইলাম না? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি কোনোভাবে এই ফিনিশ ডেলিভার্ড প্রোডাক্ট থেকে আপনি যদি ইমপ্লিমেন্টেশন কোড কিংবা ডিজাইন এগুলো যদি বের করে ফেলতে পারেন, তাইলেই জিনিসটাকে আমরা বলি রিভার্স ইঞ্জিনিয়ার। এগুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানিও করে থাকে। তো এই রিলেটেড ইথিক্যাল ইস্যুগুলো একটু পড়বে রিভার্স ইঞ্জিনিয়ার। আচ্ছা, তারপরে পড়বেন হচ্ছে ওপেন সোর্স কোড 238। ওপেন সোর্স কোড কি জিনিস, কার মনে আছে? যেগুলা কোনো ফিনিশ প্রোডাক্টের কোডগুলা ওপেন করে দেওয়া থাকে হ্যাঁ, ফ্রিতে, যে কেউ তার ইউজ মানে করতে এরা পারে। হচ্ছে শুধু যে সফটওয়্যারটা ফ্রি তা না, সফটওয়্যারের কোডও ওপেন। হ্যাঁ, তাহলে এখান থেকে যে প্রশ্নটা পড়বেন সেটা হচ্ছে এই যে হাতেম তাই যারা মানুষে মানে সফটওয়্যারে ফ্রি তো দিছেই আরো কোডও দিয়ে দিছে, এই লোকেরা ইনকাম কিভাবে করে, ঠিক আছে, তাদের পয়সাটা আসে কিভাবে। তো এই রিলেটেড কিছু পয়েন্টস আপনাদের 239 নাম্বার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে নিজেরাও রিসার্চ করে কিছু পয়েন্ট করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। স্যার আচ্ছা, স্যার প্যারালিজম থেকে কি কি কোশ্চেন আবার একটু বলবেন স্যার? না প্লেজারিজম আমি বলতেছি, আসতেছি একটু, আলোচনাটা আগায় নেই। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা আজকে পড়াইলাম, তাহলে এখান থেকে যদি ধরেন কথার কথা আমি বললাম যে হাই কোয়ালিটি সফটওয়্যারের গুরুত্ব কি, লিখতে পারবেন না কিছু? জি স্যার, ওই এটা যে যে আজকে মুখস্থ করতে যেগুলো হবে তা না। এই যে বুঝাইলেন। আমাদের লাইফের বিভিন্ন জায়গায় যে হাই কোয়ালিটি সফটওয়্যার ইম্পর্টেন্স আছে, মেডিকেল ইকুইপমেন্ট বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলেন, বিজনেস রিলেটেড বলেন, কাজগুলা বলেন, এরকম দু একটা উদাহরণ দিয়ে লিখতে পারবেন না যদি একটা প্রশ্ন দেই? কোনো ট্রাই কিছু করবো মুখস্থ স্যার। করার প্রয়োজন নাই, নিজের আইডিয়া থেকে এরকম 5-6টা পয়েন্ট একটু ব্যাখ্যা করে করে লিখলেই হয়ে যাবে। আর পড়ার জন্য এখানে আপনারা পড়তে পারেন ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি 267। বাট এখানে আসলে ওইভাবে ডাইরেক্ট অ্যান্সারটা নাই, আমি কিছু কিছু প্রশ্ন দেই, একটু ইজি প্রশ্ন, যাতে সবাই কিছু না কিছু লেখা নাম্বার পায়। হ্যাঁ, সবই যে পড়ার ভিতরে দেই তা না। আর লাস্ট টপিক হচ্ছে সফটওয়্যার সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য কি সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় কি কি এথিক্যাল ইস্যু, এটা তো মাত্রই পড়াইলাম, পারবেন না লিখতে? এই যে মাত্র যেটা পড়াইলাম সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের যে এসডিএলসি, ইস্যুগুলা, জি স্যার। হ্যাঁ, সফটওয়্যার বানানোর ইস্যু। আচ্ছা, প্লেজারিজমের বিষয়টা হচ্ছে আমি প্রশ্নগুলা কিন্তু একটু গল্পের মতো আসে, ঠিক না? আমাদের প্রশ্নগুলো তো একেবারে ডাইরেক্ট এরকম আমি পয়েন্ট বলি না যে এটা এটা লেখো। দেখা যায় যে প্রশ্নগুলা কোনো না কোনো একটা গল্প বা কোনো একটা সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনটাকে আমরা আমরা এক্সপ্লেইন করতে বলি। আপনারা যত ভালো সুন্দর করে এক্সপ্লেইন করতে পারেন তত বেশি নাম্বার আসে। ব্যাপারটা বুঝছেন? আমি এরকম একটা প্লেজারিজমের একটা সিচুয়েশন দিলাম যে আপনার বন্ধু আপনার থেকে একটা অ্যাসাইনমেন্ট নিল, সে আপনার চেয়ে বেশি পাইলো, আপনি কম পাইলেন, তাহলে এই ক্ষেত্রে কি প্লেজারিজম হইলো কিনা, বা এইরকম একটা গল্প দিলাম, বা এরকম সামথিং লাইক দ্যাট। কথা বুঝতে পারছেন স্যাররা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমাদের ফাইনালে আমাদের 5টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো ওভারঅল 2 আওয়ার্স টাইম, সো আধা ঘন্টার মতো সময় আপনারা পাবেন। কিন্তু হয় কি, ওই যে স্যাররা খাতায় সাইন করে, এক্সট্রা পেজ করা লাগে, স্টেপলার টেপলার করা লাগে, বা বিভিন্ন ধরনের আমাদের ইস্যুস থাকে। তো যার কারণে 20 থেকে 25 মিনিটের বেশি অ্যাকচুয়ালি সময় পাবেন না। তো আপনারা মোটামুটি চেষ্টা করবেন যে নাম্বারটা যেটা যতটুকু বেশি হলে একটু বেশি লিখতে, বাট কোনো প্রশ্নই ফাঁকা রাখেন না। কারণ কোনো প্রশ্ন যদি ফাঁকা থাকে আমি ওটাতে অ্যান্সার বসাইতে, মানে ওটাতে কোনো স্কোর দিতে পারি না। আচ্ছা, আপনাদের মিড টার্মে অনেকের খাতায় ইরিলিভেন্ট লিখে দিছিলাম,
এই কথাটা কি লেখা ছিল কারো কারো খাতায়? ইরিলেভেন্ট। আচ্ছা, এই শব্দটার মানে হচ্ছে কি অপ্রাসঙ্গিক। তার মানে জি কি স্যার আপনি লিখছিলেন। অপ্রাসঙ্গিক বলতে বোঝাচ্ছে যে আপনি অ্যান্সারের ধারে কাছেও নাই। অ্যান্সার সাউথ কোরিয়া, আপনি চায়না লিখে রাখছেন। তো এটা এরকম অ্যান্সার, এরকম প্রশ্নের উত্তরে 1 মার্কও আসবে না। তারপরে ধরেন এই যে আমি একটা গল্প দিলাম, তো বেশি চালাক স্টুডেন্টরা ভাববে কি এই স্যার স্যার তো এত শত খাতার মধ্যে তো দেখবে না, এক কাজ করি এই গল্পটা আমি 5 বার করে লিখি, হ্যাঁ আমার খাতাটা একটু মোটা হবে, 1 মার্কও আসবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর মুসলিমা আছেন? মুসলিমা ম্যাডাম আছেন? আছে আছে। আচ্ছা, ম্যাডামের যেহেতু লিখতে কষ্ট হয়, আপনি বেশি এক্সপ্লেন করার চেষ্টা করেন না, আপনি কি পয়েন্টগুলা বা মেইন পয়েন্টগুলা খালি 1 2 3 পয়েন্ট করে করে লিখবেন, ঠিক আছে? আপনার লিখতে তো কষ্ট হয় না, তো বেশি এক্সপ্লেন করতে যাবেন না। আপনি মিড টার্মে এক্সপ্লেন করতে গিয়ে আপনি বেশি লিখতে পারেন নাই, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, আমরা একটু স্যার অ্যাটেন্ডেন্সটা আরেকটা নিয়ে নিই। রিকোয়েস্ট স্যার, আমাদের হচ্ছে ওই যে আর কি ওই যে আমাদের যে মার্ক গুলা থাকে অ্যাটেন্ডেন্স ইসের, ওই মার্ক গুলা যদি একটু দিয়ে দিতেন তাহলে একটু আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যাটেন্ডেন্সের মার্কটা আমি এখনই দেখাই দিই। একটু দেখেন, অনলাইন ক্লাস কুইজেরটা তো দেখছেন, আমি কুইজেরটা আবার আপডেট করে দিয়ে দিব না। 32 আর কুইজের স্যার কোনটা কাউন্ট হবে, ফার্স্টেরটা নাকি সেকেন্ডেরটা? যেটাই বেশি মার্ক আসছে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সের জন্য একটা আলাদা লিংক দেই, আপনারা কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অথবা আপনাদের সিআর আছে, সিআর জি স্যার। আপনি একটু আইডি গুলো আমাকে বললেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েন, জি তাইলে আমি। স্যার, আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নেন, আমি আপনার নক দিচ্ছি। আপনি আমার স্ক্রিনশট গুলো দিয়ে দিলে আমি ওদের আইডি গুলো বের করে দিতে পারবো। কারণ দেখা যাবে নাইলে অনেকে আবার যে বলবে স্ক্রিনশট ক্লাস না, না থাকলেও যে ক্লাসে স্যার ছিলাম। প্রয়োজনে স্যার আপনি লিঙ্কই দেন, অনেকজন আবার আচ্ছা আমি একটা লিংকই দেই, আচ্ছা।
আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নেই তারপরে। আচ্ছা, আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। কামরুন নাহার, ইয়াসমিন আক্তার, এই যে ইয়াসমিন আক্তার আসছে। মাহমুদুল হাসান, জি স্যার। জি স্যার। মুমতাহিনা হক জারিন, মুসলিমা বিনতে আহসান আছে, সাইমুল হক, ইয়েস স্যার। মেহেদি হোসেন। স্যার ওর মনে কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, গিরিশচন্দ্র হাওলাদার উনি আছে, ইয়েস স্যার। সিয়ামুল ইসলাম পায়েল, মেহেদি হাসান প্রান্ত, রাগিব ইশরাক, তানভীর আহমেদ, স্যার। আচ্ছা, লামিয়া আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাভেদ ওমর প্রেজেন্ট স্যার। আছে, সুনিতা রানী সরকার স্বর্ণা, ইয়েস স্যার। মামুন, ইয়েস স্যার। সুলতানা আক্তার, ইয়েস স্যার। মেহেদি জাহান আছে, মোহাম্মদ আমির হোসেন, ইয়েস স্যার। রাগিব ইশরাক আছে, সিয়ামুল পায়েল, আচ্ছা আবার দেখতেছি, মোহাম্মদ আমির হোসেন, ইয়েস স্যার। হান্নান আলী, স্যার জহুর, হান্নান ছিল স্যার, আচ্ছা ওর আচ্ছা, হয়তো আর কি ঢুকতে ওকে পারেনি। ওকে, জহুরুল শেখ, প্রেজেন্ট স্যার। আবির হাসান মেহেদি, প্রেজেন্ট স্যার। গোপাল চন্দ্র দাস, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, সাব্বির আহমেদ সিফাত, ইয়েস স্যার। মশিউর রহমান, ইয়েস স্যার। আতাউর রহমান, ইয়েস স্যার। গোলাম মোস্তফা, স্যার গোলাম ভাইও ছিল হ্যাঁ গোলাম ক্লাসে। মোস্তফাও ছিলেন, মোহাম্মদ আলামিন, ইয়েস স্যার। জিশান মৃধা শাওন, ইয়েস স্যার। মিজান আশরাফ, স্যার মিজান মিজান ভাইও ছিল, উনি হয়তো যে আচ্ছা নেট নাই, উনি হচ্ছে প্লেজারিজমের কোশ্চেনটা আরেকবার রিপিট করছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রাগিব তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ ইয়াসমিন আক্তার। স্যার ইয়াসমিন আক্তার রাগিব আছে, ইশরাক আর রাগিব ইশরাক সিয়ামুল ভাইয়ের আছে, আছে স্যার দুজন। সিয়ামুল ইসলাম ভাইয়ের। ঠিক আছে, স্যার ইয়াসমিন আক্তার প্রেজেন্টে কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া আছে, স্যার রাগিব শাক দিছেন? রাগিব ইশরাক দেওয়া আছে। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সের স্কোরটা একটু দেখে আসি। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে 32B2। একটু সময় লাগে আসতে।
নিশাত কবির। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা আসলে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, হ্যাঁ? স্যার আপনি আসতে দিলে আর কি এক্সামের আগে দিয়ে দিন আর কি শীটটা, এই তাইলে যে হচ্ছে আর কি ওই আসছে। এই দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই যে অ্যাটেন্ডেন্স স্কোর মোটামুটি ভালোই আছে সবার। এটার আমি স্ক্রিনশটও ক্লাসরুমে দিয়ে দেব। আর স্যার কুইজ যারা হচ্ছে একটা ক্লাস মিস করছে ওদের কি 10ই দিবেন না 9 দিবেন স্যার? এই যে এখানে যেটা আছে এটা অটোমেটেড চলে আসে। ও মানে আপনার যে গ্রেড শিটটা আছে না, এখান জি থেকে স্যার, জি স্কোরটা স্যার। ওখানে চলে যায়। আচ্ছা স্যার। স্যার ডান পাশের মার্কগুলো স্যার কিসের? ওটা হচ্ছে এই যে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, 12টা ক্লাসের মধ্যে ওইটা। এইটা মেইন লিস্ট। আচ্ছা স্যার। কেউ আসছে? গোলাম মুস্তফা। হ্যাঁ স্যার, আপনার অ্যাটেন্ডেন্স দিছি, গোলাম মুস্তফা। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন, কনফিউশন? না স্যার আপাতত আর নাই। আচ্ছা, এবার একটু অ্যাসাইনমেন্টেরটা দেখি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা চেক করি যে প্লেজারিজম এবং এআই ডিটেকশনটা কতটুকু আসে কুইজ। যে কোনো একটা ধরেন, স্যার জহুরুল আমারটা শেখ। এখনো দেওয়া হয়নি, আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখনো দেন নাই? পোর্টাল বন্ধ নাকি? পোর্টাল তো মনে হয় অফ করে দিছি। আচ্ছা, স্যার কাইন্ডলি একটু পোর্টালটা অন করে দিবেন, আমি একটু সমস্যা ছিলাম স্যার, এর জন্য আর দিতে পারি নাই। এই যে এটা আমার কি ধরনের ডকুমেন্ট রেফারেন্স রেডি হয়ে স্টাইল? এটা কি? এটা এইভাবে শিখাইছি রেফারেন্স স্টাইল দিতে? এইভাবে রেফারেন্স স্টাইল দেওয়া যায় না। খুবই পোর মার্ক আসবে। স্যার সময়ের জন্য স্যার ঠিক মতো করতে পারি না স্যার, কনসিডার করেন স্যার। কনসিডার তো আমি করি, কিন্তু এখন কিন্তু স্যার একটা জিনিস অনেকগুলো ইস্যু ছিল স্যার, আমার অফিস সব মিলিয়ে স্যার মানে খুব হ্যাঁ টাফ, ঠিক যার জন্য আছে। এই স্যার যে পারি নাই স্যার। 30% এআই, 12% প্লেজারিজম, খুব একটা ভালো আর আরো দু একটা দেখি। মিজান আশরাফ করছে না, মোহাম্মদ মশিউর, দেখি দু একটা। এটা আবার কি ধরনের রেফারেন্স স্টাইল? আপনি ভিতরে ভিতরে এইভাবে রেফারেন্স স্টাইল দিলে হবে নাকি? একদম লাস্টে রেফারেন্স দিয়ে সিরিয়াল ওয়াইজ দেখাবেন। আমি তো আপনাদের অনলাইন ক্লাসে সব মানে নিজে টাইপ করে করে দেখাইছি। এটা কোনো স্টাইল হইলো? এটা হচ্ছে হিউম্যানাইজ করা আছে। হিউম্যানাইজ করা আছে, প্লেজারিজম 2%, ঠিক আছে ওইটা। বাট মানে এটা তো রেফারেন্স স্টাইলটাই হয় নাই। ইনটেক্সট সাইটেশন এইভাবে করেন, এরকম মাঝখানে মাঝখানে অথর রেফারেন্স দিলে তো হবে না। হ্যাঁ, আপনাকে হয় প্যারাগ্রাফের মতো করে ইউজ করতে হবে, অথবা একটা প্যারেনথিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে করতে হবে। এই রেফারেন্স দেয়ই নেই। তাহলে এই লেখাটা কার? এটা এটা কি আপনি সব নিজে বুঝে বুঝে পারেন? তারপরে দেখেন অ্যাসাইনমেন্টটা পুরাটা বোল্ড করা, পুরা ফন্টটাই বোল্ডে করা, লেখার তুলনায়
হেডলাইন ছোট। এটা কি শিখছেন আপনারা? বুঝলাম না আমি কিছুই। একটা হেডলাইন ফন্ট ছোট একটা লেখার তুলনায়, এইভাবে আপনাদের শিখাইছে? ফার্স্ট সেমিস্টারে ওয়ার্ড কিভাবে ইউজ করে শিখায় নাই? এটা কোনো স্টাইল লেখার? মানে করতে হবে, জমা দিতে হবে, তাই দিলাম। খুবই ব্যাড। 14% এআই, 45%ই প্লেজারাইজড। কি নাম্বার দিব? বুঝতে পারছেন আমি কিভাবে চেক দিব? স্যার আমি আমার এত টেকটা এত দেখবেন? ডিপ পড়বো না, আমি খালি ওভারঅল প্লেজারিজম। এই যে এখানে এটার কি নাম্বার দিব? কোনো রেফারেন্স লিস্ট নাই, কোনো ইনটেক্স সাইটেশন নাই, লেখার কোনো থিওরি নাই। কিছু মনে করেন না, আপনার নাম ধরে স্যার বলতেছি জাভেদ জাস্ট। ওমরেরটা একটু দেখেন না। দেখবো দেখবো, সমস্যা নেই, সবারটাই দেখবো। শান্ত আমি করে কিছু দেখেন। উদাহরণ দিলাম আর কি, দু একটা র্যান্ডম বলি। আমি সবারটাই দেখবো ইনশাল্লাহ। পেয়ে যাবেন ফাইনালের আগে। আমি চেষ্টা করতেছি, আসলে অনেক অ্যাসাইনমেন্ট তো, 6টা সেকশনে প্রায় 200-র কাছাকাছি অ্যাসাইনমেন্ট, দেখতে একটু সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দেই।